তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বিএলও বাড়ি বাড়ি এরকম একটি যে ইনোমারেশন ফর্ম কিন্তু সবার বাড়িতে কিন্তু দিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের এখানে কিন্তু যে ফর্মটা দিয়ে গেছে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফর্ম। এই ফর্মটা কিন্তু আমাকে বর্তমানে দিয়ে গেছে। এবার বর্তমানে আপনাদেরও কিন্তু এই ফর্ম কিন্তু সমস্ত জায়গায় বর্তমানে বিলি করা হচ্ছে। বিএলও কিন্তু সমস্ত জায়গায় জায়গায় সবার বাড়ি বাড়ি গিয়ে বর্তমানে কিন্তু এরকম ফর্ম কিন্তু সবাইকে প্রোভাইড করছে। ঠিক আছে? তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো, বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। এবং সঙ্গে আগের ভিডিওগুলিতে বহু মানুষ বহু কমেন্ট করছে, তার মধ্যে সব থেকে বেশি যে কমেন্টগুলো করেছে সেটা হচ্ছে যে ফর্মটা আমি ইংলিশে না বাংলায় ফিল আপ করবো, এবং ছবি কত সাইজে দেবো, এবং কি ফটো দেবো, এবং আমার যে ভোটার কার্ডে বর্তমানে কিন্তু জন্ম তারিখ নেই, সেক্ষেত্রে কী করবো। অথবা এখানে অনেক কমেন্ট করছে যে বাবা অথবা মা নেই, 2 সালের ভোটার লিস্টে বাবার নামও নেই, মায়ের নামও নেই, সেক্ষেত্রে আর অন্য কারোর ডিটেলস দিয়ে কি অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে? এবং এগুলোর সঙ্গে আরও বলেছে যে বিবাহিত মহিলারা কীভাবে আবেদন করবে। অথবা এখানে অনেকে বলেছে যে স্বামীর ডিটেলস দিয়ে কি আবেদন করা যাবে। এবং সঙ্গে আর বলেছে যে আমার নাম 2002 সালে নেই, আমার বাবার নামও নেই, এবং আমার মায়ের নামও নেই, সেক্ষেত্রে কী করবো। সেক্ষেত্রে কার ডিটেলস সাবমিট করে আবেদন করা যাবে। এবং সঙ্গে আরও বলেছে যে ভোটার কার্ডের নাম্বার বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু অন্য ছিল, কিন্তু বর্তমানে ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবো। এবং সঙ্গে অনেকে বলেছে 2002 সালে ভোটার লিস্টে বাবার নাম রয়েছে, কিন্তু যে ভোটার কার্ডের নাম্বার নেই। ঠিক আছে? 2002 সালে অনেকে কিন্তু যে নাম বাবার নাম সব কিছু রয়েছে, কিন্তু ভোটার কার্ডের নাম্বার জায়গায় সেখানে ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কী করবো। এবং সঙ্গে আর বলেছে যে এই যে বর্তমানে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, কাদের কোন ডকুমেন্টস দিতে হবে। এবার এইসব কমেন্ট কিন্তু অনেক মানুষ করেছে, তো সেক্ষেত্রে এইসব কমেন্টের উত্তর কিন্তু এই ভিডিওতে আপনাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন রকম সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের কী কী দেখাবো, যে এসআর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এবং বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গতকাল কিন্তু আমাদের এখানে এই ফর্ম এটা কিন্তু দিয়ে গিয়েছে, এটা কিন্তু আমার ফর্ম। ঠিক আছে? আমাকে এই ফর্মটা দিয়ে গিয়েছে। বর্তমানে এই ফর্মটা আপনাদের কিন্তু এরকম ফর্ম কিন্তু সবাইকে প্রোভাইড করছে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেম এম কন্ট্যাক্ট নাম্বার বিএলও কিন্তু নাম এবং কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে। এবং এখানে প্রথম যে ঘরটা, এখানে কিন্তু আপনার নাম, আপনার ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা এগুলো কিন্তু আগে থেকে লেখা রয়েছে। ঠিক আছে? এবং তার পরের যে ঘরটায়, এখানে ক্রমিক সংখ্যা, তারপরে অংশ নম্বর, নাম লেখা রয়েছে, বিধানসভা লোকসভার নাম লেখা রয়েছে, রাজ্যের নাম এগুলো কিন্তু লেখা রয়েছে, এগুলো আগে থেকে লেখা রয়েছে। এবং একটি কিউআর কোড কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? এবার এই কিউআর কোডে যে বিএলও স্ক্যান করে আপনার যে ডিটেলসটা অনলাইনে এসে দেখতে পারবে। তারপরে এখানে আপনার ফটো কিন্তু দেওয়া রয়েছে, যেটা আপনার ভোটার কার্ড রয়েছে। এবার আপনাকে কী করতে হবে, এখানে একটি ফটো মারাতে হবে, একটি কালার ফটো, পাসপোর্ট সাইজের কালার ফটো মারিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ড হয় সাদা, নাহলে ব্লু রেখে দেবেন। ঠিক আছে? সেই কালার ফটোটা সঠিকভাবে এখানে মারিয়ে দেবেন। ঠিক আছে? মারিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, এখানে তো ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এবার অনেকে বলছে যে আমার ভোটার কার্ডে তো ডেট অফ বার্থ নেই, তো সেক্ষেত্রে আপনার আধার কার্ডে তো আছে, তো সেক্ষেত্রে সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে পিতা বা অভিভাবকের নাম বসিয়ে দেবেন, আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। অথবা যাদের বাবা নেই, যারা তো অন্য কারো কাছে মানুষ হয়েছে, তো সেই তার অভিভাবক, সেক্ষেত্রে তার নাম বসিয়ে দিতে পারেন। তারপরে কী করবেন, তারপরে এখানে পিতা বা অভিভাবকের এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, আপনার বাবার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। অথবা যদি আপনি অভিভাবকের নাম উপরে লেখেন, সেক্ষেত্রে অভিভাবকের ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার অনেকে বলছে যে আমার বাবা এখন বর্তমানে মারা গেছে, তো সেক্ষেত্রে তার ভোটার কার্ডটি বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার নাম্বার নেই, তো সেক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। এই ভোটার কার্ড নাম্বার না দিলেও হবে, কিন্তু নামটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার যদি আপনার কাছে যদি না থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার না দিলেও হবে। ওকে? তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে মায়ের নাম, এখানে কিন্তু মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মায়ের নাম বসিয়ে দেওয়ার পর এবার মায়ের যদি এপিক নাম্বার থেকে থাকে, সেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। এবার যদি কোনো কারণে মা মারা গিয়ে থাকে, ভোটার কার্ডটা যদি নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ভোটার নাম্বার না বসালেও চলবে। তারপর এখানে স্ত্রী বা স্বামীর নাম, তো যারা কিন্তু বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম বসিয়ে দেবেন। অথবা যদি কোনো বিবাহিত পুরুষ আবেদন করছেন, তার স্ত্রীর নাম বসিয়ে দেবেন, এবং তার নিচে তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে? তবে নিচে আর দুটো ঘর রয়েছে। এবার কারা কোন ঘরটা ফিল আপ করবে, দেখুন এখানে বাম দিকে যে এই যে ঘরটা, এটা যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তারা কিন্তু এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। ঠিক আছে? এবার ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, তো সেক্ষেত্রে এই ঘরটা কীভাবে ফিল আপ করবেন। প্রথম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ যে আপনার নামটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে,
তো সেক্ষেত্রে নির্বাচকের নামের জায়গায় আপনার নামটা সঠিকভাবে লিখে দেবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেছিল যে এই ফর্মটা কিসে ফিল আপ করবো, ইংলিশে না বাংলায়? দেখুন, এখানে কিন্তু আপনি বাংলায় নামগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভোটার কার্ডের নাম্বারগুলি এগুলো কিন্তু ইংলিশে লিখবেন, ঠিক আছে? ভোটার কার্ড নাম্বার অথবা আধার নাম্বার এগুলো কিন্তু ইংলিশে লিখবেন, সেক্ষেত্রে ভালো হয়। বাংলায় লিখলে একটু সমস্যা রয়েছে। এবার এপিক কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার যেটা কি 2002 সালে রয়েছে, সেই ভোটার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করেছে যে আমার ভোটার কার্ডের নাম্বারটা লেখা নেই, ঠিক আছে? যাদের যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, বাবার নাম সমস্ত রয়েছে, কিন্তু ভোটার নাম্বার জায়গা ফাঁকা রয়েছে, তারা কিন্তু এখানে ভোটার নাম্বার জায়গা এটা ছেড়ে দেবেন। কারণ 2002 সালে ভোটার লিস্টে আপনার ভোটার কার্ডের নাম্বার লেখা নেই, তো সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনার ভোটার কার্ডে যে নাম্বার জায়গা ফাঁকা কিন্তু রেখে দেবেন, ঠিক আছে? এবং আত্মীয়র নামটা আপনি 2002 সালে আপনার ভোটার লিস্টে চেক করবেন, সেখানে যে রিলেশনের জায়গায় কার নাম লেখা রয়েছে সেই নামটা লিখে দেবেন এবং তার সঙ্গে সম্পর্ক কী লেখা রয়েছে সেটা আপনি দেখে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। 2002 সালে ভোটার লিস্টে যেভাবে আছে সেইভাবে কিন্তু বসিয়ে দেবেন। এপিক নম্বর যেটা আছে, অনেকে বলছে আমার এপিক নাম্বার এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি 2002 সালে ভোটার লিস্টে যেই এপিক নাম্বারটা যেমন ছিল সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সেখানে রিলেশান যা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন এবং আত্মীয়র নাম যেটা রয়েছে, ঠিক আছে, সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে আপনি কী করবেন, এখানে জেলার নাম বসিয়ে দিবেন, তারপর রাজ্যের নাম বসিয়ে দিবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপরে অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলোও কিন্তু যে 2002 সালে যে ভোটার লিস্টে সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে জয়নগর বিধানসভা নির্বাচন ক্ষেত্র। এটা হচ্ছে যে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোনটা, এখানে দেখতে পাচ্ছেন 103 লেখা রয়েছে, এটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এবার অংশ নম্বর দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে উপর দিকে লেখা রয়েছে অংশ নম্বর 1, এটা হচ্ছে অংশ নম্বর। এবার এখানে ক্রমিক সংখ্যা কোনটা, এখানে দেখতে পাচ্ছেন এখানে ভাগ নম্বর 1 2 3 যে লেখা রয়েছে, এবার আপনার নামের সোজা যেই নাম্বারটা লেখা রয়েছে, ঠিক আছে, সেটাই হলো আপনার ক্রমিক সংখ্যা। ওকে, তো এইভাবে সঠিকভাবে বসিয়ে দেবেন। যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। এবার ডান দিকের ঘরটা কারা ফিল আপ করবেন, যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই কিন্তু তার বাবার নাম রয়েছে অথবা তার মায়ের নাম রয়েছে অথবা তার দাদার নাম রয়েছে অথবা যে রক্তের সম্পর্কে থাকা যে বংশের মধ্যে যে কারো ডিটেলস কিন্তু দিলে হবে, ঠিক আছে? এখানে এই জন্য বলেছে যে আত্মীয়র বিবরণ, ঠিক আছে, বংশে রক্তের সম্পর্কে থাকা যে কারো ডিটেলস দিলে হবে, যেমন বাবা, দাদা, মা, তারপরে দাদু, আরও পরিবারে অন্য কেউ যাদের সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক রয়েছে, ঠিক আছে? বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু অনেকে কোয়েশ্চেন করেছে যে ধরুন আমি আমার বাবার ডিটেলস এখানে সাবমিট করব, কিন্তু আমার বাবা তো এখন বর্তমানে মারা গেছে, সেক্ষেত্রে কী হবে? দেখুন, এখন মারা গেছে কিন্তু 2002 সালে তখন তো বেঁচে ছিল, তখন তো যে 2002 সালে ভোটার লিস্টে তার নাম রয়েছে, তো সেক্ষেত্রে সেই নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে? এখনও মারা গেছে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার 2002 সালের যে ডিটেলসটা এখানে সাবমিট করবেন, আপনার বাবার নাম, তারপরে আপনার বাবার কিন্তু যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যেটা 2002 সালে রয়েছে, আপনার এখন নাম্বার চেঞ্জ হয়ে গেছে কোনো সমস্যা নেই, কিন্তু 2002 সালে যেই নাম্বারটা রয়েছে ভোটার কার্ড নাম্বারটা সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। তারপরে আত্মীয় নামের জায়গায় সেখানে কী রয়েছে দেখবেন, আপনার বাবার ভোটার লিস্ট ওপেন করবেন, সেখানে সম্পর্কিত ব্যক্তির নাম কী লেখা রয়েছে দেখবেন, সেই নামটা হচ্ছে আত্মীয়র নাম, সেই নামটা লিখে দেবেন। এবার এখানে সম্পর্কের জায়গায় আপনি কী লিখবেন, যে আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক কী, পিতা, তো সেক্ষেত্রে পিতা এখানে লিখবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে জেলার নাম, রাজ্যের নাম, সমস্ত ডিটেলস একে একে বসিয়ে নেবেন। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? অথবা যদি পরিবারের অন্য কারো ডিটেলস দিতে চান, ঠিক আছে, রক্ত সম্পর্কে থাকা যার ডিটেলস দেবেন তার নাম বসিয়ে দেবেন, তার এপিক নম্বর, তার যেন 2002 সালে তার যেন নাম থাকে ভোটার লিস্টে, সেখান থেকে দেখে সুন্দরভাবে তার নামটা বসিয়ে দেবেন। তারপরে এপিক কার্ড নাম্বারটা সেখানে 2002 সালে ভোটার লিস্টে যেটা রয়েছে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আত্মীয়র নাম আপনি চেক করবেন, যার ডিটেলসটা সাবমিট করেছেন তার আত্মীয় নেমের জায়গায় কার নাম লেখা রয়েছে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার দেখুন সম্পর্ক, এখানে সম্পর্কটা কী বসাবেন, দেখুন এখানে সম্পর্কটা বসাবেন যে আপনার সঙ্গে সম্পর্কটা কী, আপনি কার ডিটেলস এখানে বসাচ্ছেন। যদি দাদুর ডিটেলস বসিয়ে দেখেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় ঠাকুরদা লিখবেন, বাবার ডিটেলস যদি আপনি বসান সেক্ষেত্রে এখানে সম্পর্কের জায়গায় লিখবেন যে বাবা বা পিতা। এবার যদি আপনি মায়ের ডিটেলস বসিয়ে দেখেন এখানে সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় লিখবেন যে মাতা, ঠিক আছে? বোঝা গেল, ক্লিয়ার? তো এখানে বলতে চাওয়া হয়েছে যে আপনি কার ডিটেলসটা এখানে বসাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী। তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু একটু মনোসহকারে, অনেকে কিন্তু এখানে একটু ভুল করছে। তো আপনি এখানে বলতে চাওয়া হয়েছে যে আপনি এখানে কার ডিটেলসটা সাবমিট করছেন। যদি বাবার করে থাকেন সে সম্পর্ক বাবা, যদি আপনি আপনার মায়ের ডিটেলস বসান সম্পর্ক এখানে মাতা হবে, অথবা যদি আপনি দাদুর ডিটেলস সাবমিট করেন সেক্ষেত্রে ঠাকুরদা, দাদার ডিটেলস সাবমিট করলে দাদা। তো এইভাবে কিন্তু একে একে আপনি যার ডিটেলস সাবমিট করবেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা আপনি সম্পর্কের জায়গায় সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক
ঠিক আছে। আর যে বাদ বাকি ডিটেলসগুলি সেটা কিন্তু 2002 সালে যার ডিটেলসটা সাবমিট করছেন তার 2002 সালে ভোটার লিস্ট ওপেন করবেন, সেখানে নাম যেমন যেমন লেখা রয়েছে, এপিক নম্বর, আত্মীয়র নাম, সেখানে রিলেশন কার নামে লেখা রয়েছে সেটা আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। সেগুলো কিন্তু একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে জেলার নাম, তারপরে রাজ্যের নাম, এইসব ডিটেল বসিয়ে দেবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, তারপরে ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সেগুলো কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেটা দেখে একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু আপনার যে রক্তের সম্পর্কে থাকা বংশের যে কারো ডিটেলস কিন্তু এখানে দিলে হবে, ওকে। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করেছিল যে যে যারা বিবাহিত মহিলা তারা কি তার স্বামীর ডিটেলস সাবমিট করতে পারবে? স্বামীর যে ডিটেলস সাবমিট করে কি অ্যাপ্লাই করা যাবে? না, সে কিন্তু রক্তের সম্পর্ক হচ্ছে না। যারা কিন্তু বিবাহিত মহিলা রয়েছে তার কিন্তু বাপের বাড়ির যে কারো ডিটেলস সাবমিট করে, যার সঙ্গে রক্ত সম্পর্ক রয়েছে তার ডিটেলস সাবমিট করে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। ধরুন বিবাহিত মহিলা আবেদন করবে, তার 2002 সালে ভোটার লিস্টে তার নাম নেই, তো সেক্ষেত্রে তার রক্তের সম্পর্কে থাকা বংশের যে কারো ডিটেলস কিন্তু দিলে হবে, অর্থাৎ তার বাপের বাড়ির যে কারো ডিটেলস কিন্তু তাকে দিতে হবে, ঠিক আছে। কারণ সেখানে তার রক্তের সম্পর্ক রয়েছে, যেমন বাবা মা অথবা বংশে অন্য কারো যার সঙ্গে রক্ত সম্পর্ক রয়েছে তার ডিটেলস দিতে পারেন। তো এইভাবে সঠিকভাবে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিলাম যে কারা কোন ঘরটা ফিল আপ করবেন এবং কাদের কাদের কোন ডিটেলস ফিল আপ করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এরপর আপনি কী করবেন, নিচে আসবেন, নিচে এখানে ডিক্লারেশন কিছু ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে আপনি সিগনেচার কিন্তু করে দেবেন। এবার অনেকে বলবে যে আমি তো এখনও বাইরে আছি, তো সেক্ষেত্রে আমি ফর্মটা কীভাবে ফিল আপ করবো? তো দেখুন, যদি আপনি এখনও বাইরে থাকেন, আপনি পরিযায়ী শ্রমিক, আপনি এখনও বাইরে কাজ করতে আছেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, আপনি আপনার বাড়ির যে কেউ এই ফর্মটা ফিল আপ করে এখানে সিগনেচার করে দিলেও হবে। কিন্তু তবে মনে রাখবেন, এখানে যে সিগনেচার করছে তার জন্য 18+ বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু সে সিগনেচার করতে পারবে। এবং যে তার সঙ্গে আপনার রিলেশনটা কী সেটা এখানে কিন্তু বলতে হবে, সে আপনার কে হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করে সে সিগনেচার করে দিলেও কিন্তু হবে, ঠিক আছে। আপনার পরিবারে যে কেউ সিগনেচার করলে হবে ফর্মটা ফিল আপ, সে কিন্তু আপনার সমস্ত ডিটেলস একে একে বসিয়ে তারপরে কিন্তু নিচে সেই সিগনেচার কিন্তু করে দেবে, ঠিক আছে। এবং যে রিলেশনটা উল্লেখ করতে হবে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সে রিলেশনটা উল্লেখ করতে হবে এবং সঙ্গে কিন্তু ডেটটাও দিতে হবে, ওকে, বুঝে গেল। তারপর নিচে কিন্তু বিএলও এখানে সিগনেচার করবে, সিগনেচার করে কিন্তু এই ফর্মটা জমা নিয়ে নেবে। তো এবার হচ্ছে এই ফর্মটা যে আপনি জমা দেবেন, তখন কি কোনো এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে? না, তখন কিন্তু বিএলও শুধু এই ফর্মটা কিন্তু নিয়ে যাবে, আপনাকে কোনো রকম ডকুমেন্টস কিন্তু দিতে হবে না, ঠিক আছে। যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না। অথবা আপনার যদি 2002 সালে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, অথবা আপনার বংশে অন্য কারোর নাম রয়েছে, রক্ত সম্পর্কে থাকা বংশে অন্য কারোর নাম রয়েছে এবং তার ডিটেলসটা আপনি সাবমিট করেছেন এই ফর্মে, তো সেক্ষেত্রেও আপনাকে কোনো রকমের যে ডকুমেন্টস কিন্তু দিতে হবে না, ওকে। এই সব ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে, এই ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা করে দেবেন, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আমাদের এখানে শুধু বলছে যে এই ফর্মের সঙ্গে 2002 সালে যে যার ডিটেলসটা আপনি সাবমিট করছেন, ঠিক আছে, তার এই ফর্মের সঙ্গে তার যে 2002 সালের যে ভোটার লিস্টটা এর সঙ্গে অ্যাটাচ করে জমা দেবেন, ঠিক আছে। আমাদের এখানে এটা বলছে, কিন্তু নিয়ম অনুযায়ী কোনো রকম ডকুমেন্টস কিন্তু দিতে হবে না, ঠিক আছে, শুধু ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই, অথবা তার বাবার নামও নেই, অথবা তাদের বংশে যে রক্তের সম্পর্কে থাকা বংশে কারুর নাম নেই 2002 সালে, তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো ঘর কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে, এই দুটো ঘর কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, ফাঁকা রাখতে হবে। তো সেক্ষেত্রে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে, ঠিক আছে। এবার এই সব কী কী ডকুমেন্টস লাগবে, তো সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি, কী কী ডকুমেন্টস লাগবে পুরো লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি, বাংলায় লেখা রয়েছে, ভালো করে আপনি দেখে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে, ঠিক আছে, সেই ডকুমেন্টসটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, অথবা যে আপনার নাম নেই 2002 সালে ভোটার লিস্টে কিন্তু আপনার বাবার নাম রয়েছে, অথবা আপনার মায়ের নাম রয়েছে, অথবা আপনার দাদুর নাম রয়েছে, ঠিক আছে, যে রক্তের সম্পর্কে থাকা বংশের যে কারুর যে ডিটেলস যদি নাম যদি 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার থাকে, ঠিক আছে, এবং তার ডিটেলস যদি আপনি এই ফর্মে যদি আপনি দেন, তো সেক্ষেত্রেও আপনাকে এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্ট দিতে হবে না, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু হয়ে যায়, ওকে। আচ্ছা, আপনাদের একটু যে ইনফরমেশনের জন্য একটু জানিয়ে রাখি যে বিএলও কিন্তু টোটাল 3বার আসবে। প্রথমবার আসবে কি ফর্মটা দিতে আসবে, তারপর আসবে ফর্মটা নিতে, এই ফর্মটা কিন্তু নিতে আসবে, ঠিক আছে, যেই ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা কিন্তু নিতে আসবে। এবং তারপর কিন্তু যে আরেকবার কখন আসবে, যখন যাদের কোনো প্রবলেম থাকবে, অর্থাৎ যে কেউ হয়তো ভুল ফর্ম ফিল আপ করেছে, কারোর ডিটেলস কিন্তু ভুল বসিয়েছে বা কারোর ডিটেলস ভুল রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে, তখন কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু হিয়ারিংয়ের জন্য আপনাকে যেতে হতে পারে,
ঠিক আছে। তারপরে সেখানে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তারপর আপনার নাম কিন্তু যে এসআর লিস্টে কিন্তু উঠে যাবে। এবং আপনারা জানিয়ে রেখেছি যে কবে কবে কী কী কাজ হবে এবং কবে ফাইনাল লিস্টটা জারি হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ডেটগুলি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এটা আমাদের ওয়েবসাইট, এখানে কিন্তু সমস্ত ডিটেল দেওয়া রয়েছে, কবে কবে কী হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, টোটাল 11টি ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে এসে আপনি কিন্তু এইসব ডিটেলস আপনি জানতে পারেন। ঠিক আছে, তো এটা যে ফুল প্রসেস, এইভাবে কিন্তু আপনার যে এসআইআর ফর্মটা বর্তমানে কিন্তু যে বিএলওর দ্বারা সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হচ্ছে, এইভাবে কিন্তু আপনাকে সঠিকভাবে ফর্মটাকে এইভাবে ফিল আপ কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার যদি এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে, অথবা যদি আপনার যে এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই করবো, অথবা বেশি কমেন্ট এলে সেটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে যে আলোচনা করব। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।